মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। কারওয়ান বাজার ও বাংলা মোটরে উত্তেজনা। এনইআইআর চালুর প্রতিবাদ বন্ধ করবে না সরকার। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ মুহূর্তের ব্যস্ততা। কাল থেকে আপিল। চট্টগ্রাম ৯ আসনে জামাত প্রার্থীর ফরম বাতিল। ফেনী ১-এ বিএনপি প্রার্থীর মনোনয়ন গৃহীত। প্রথমবার এজলাসে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মামলার জট কমাতে সবার সহযোগিতা কামনা। জ্যেষ্ঠতা লঙ্ঘন করায় ছুটিতে গেলেন জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম। নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দি শিবিরে প্রেসিডেন্ট মাদুরো নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা ট্রাম্পের। মার্কিন অভিযানের পক্ষে বিপক্ষে বিভিন্ন স্থানের সমাবেশ। এবং নিরাপত্তার শঙ্কায় টি-20 বিশ্বকাপে নিজেদের ভেন্যু পরিবর্তনে আইসিসিকে বিসিবির চিঠি। ভারতের পরিবর্তে খেলতে চায় শ্রীলঙ্কায়। টাইগারদের স্কোয়াড ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। মুঠোফোন নিবন্ধন পদ্ধতি এনইআইআর চালুর প্রতিবাদে রাজপথে মোবাইল ব্যবসায়ীরা। তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে আন্দোলনের পরও এনইআইআর সিস্টেম সরকার বন্ধ করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। এনইআইআর সিস্টেম স্থগিত, পুরানো হ্যান্ডসেট আমদানির সুযোগ এবং মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার বেলা 11টার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়। সরকার ট্যাক্স সহনশীল করে দেন, আমরা ট্যাক্স দিব, আমরা ট্যাক্সের বিপক্ষে যাব না। ব্যবসায়ী ছোট হোক বড় হোক সবাই যেন ট্যাক্স দিয়ে বাংলাদেশে মাল ইম্পোর্ট করতে পারে। এছাড়া বাংলা মোটর এলাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা। এদিকে হামলার 4 দিন পর রোববার সকালে আগারগাঁওয়ে বিটিআরসি ভবন পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। পরিদর্শন শেষে এনইআইআর সিস্টেম চালু এবং বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের বিষয়ে অনড় অবস্থানের কথা জানান তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই ধরনের হামলার ঘটনা একেবারেই নজিরবিহীন। তো আমরা এই হামলার নিন্দা জানাই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এটা নিয়ে মামলা হয়েছে। অবৈধ ফোন বৈধ করার সুযোগ, বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক 60% থেকে 43.4% নামিয়ে এনে গত 1 জানুয়ারি এনইআইআর সিস্টেম চালু করে সরকার। ওই দিনই বিটিআরসি কার্যালয়ে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় 45 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহূর্তে আমরা সিআর দত্ত সড়কে অবস্থান করছি, ঠিক মোজালেব প্লাজার এখানে। আমরা এমন একটি তথ্য পেয়েছিলাম যে এখানে মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন আন্দোলনকারী তারা অবস্থান নিয়েছিলেন। সে কারণে আমরা দেখেছি যে কারওয়ান বাজার থেকে একটি দল আসছে এখানে পুলিশের, যারা হচ্ছে আসলে ওই তাদের সঙ্গে আলোচনার জন্য কিন্তু এখানে তারা আসছিলেন। তো ঠিক এই মুহূর্তেই আমরা একটি আওয়াজ শুনতে পেলাম, যেটা আসলে কিসের শব্দ আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তো আমরা আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি, একদিকে রয়েছেন, একদিকে যে পুলিশের আমরা যে বলছিলাম একটি দল, বিপুল সংখ্যক যে পুলিশ সদস্য যারা এখানে আসছিলেন তারা কিন্তু এখন আবার আন্দোলনকারীদের দিকে এগিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা কিন্তু যে ক্ষোভ প্রকাশ করছেন পুলিশদের দেখে। আর আমি একটু ফাঁকে জানিয়ে রাখি যে কারওয়ান বাজারে আমরা দেখেছি যে সড়ক চলাচল এখন স্বাভাবিক রয়েছে, সেখানে কিন্তু আমরা কোনো ধরনের উত্তপ্ত তাদের দেখতে পাইনি। তবে এই মুহূর্তে এই পুলিশকে দেখে কিন্তু কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছেন আন্দোলনকারীরা। তারা কিন্তু হাত নাড়া দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটু কিছুটা পরিস্থিতি আবার একটু অশান্ত হয়ে উঠছে। তবে যে আমরা দেখছিলাম যে সকাল 10:30টার দিক থেকে যে মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা কিন্তু আন্দোলন শুরু করতে
করতে শুরু করেন পরিবারের সদস্যদের নিয়ে। তো সেখানে দফায় দফায় আমরা দেখেছি যে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ তাদেরকে বাধা দিয়েছে, লাঠিচার্জ করেছে, টিয়ার সেল ছুড়েছে, সাউন্ড গ্রেড ছুড়েছে, জল কামানো ব্যবহার করেছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে কিন্তু একটি উত্তপ্ত অবস্থায় রয়েছে মোবাইল ফোন ব্যবসায়ী আন্দোলনকারী যারা রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ মূলত এখানে এসেছে আলোচনার জন্য, তাদেরকে যে কথা বলে শান্ত করার জন্য। তবে এখানে আন্দোলনকারীরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়েছেন, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন পুলিশের বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম তিনি এখানে এসেছেন। তো একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়েছেন। তো মোটামুটি একটি উত্তপ্ত পরিস্থিতি এখানে বিরাজ করছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে মাসুদ আলম তিনি কিন্তু যে বাইকে কিছু বলার চেষ্টা করছেন, আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছেন যেন কোনোভাবে আর সড়কে তারা অবস্থান না নেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ আমরা দেখছিলাম যে সেই 10:30টার পর থেকে দফায় দফায় কারওয়ান বাজারের মোড় ঘিরে যতগুলো সড়ক রয়েছে বিভিন্ন সড়কে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছিলেন এবং তারা যান চলাচল বাধা সৃষ্টি করছিলেন। এবং সেই থেকে দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ আমরা হতে দেখেছি। বিশেষ করে পুলিশের জায়গা থেকে যেমন তারা অ্যাকশনে গিয়েছে, আমরা দেখেছি আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মাইকে একটি ঘোষণা চলছে, আমরা একটু চেষ্টা করব এই ঘোষণাটি শোনার। আমরা দেখতে পাচ্ছি যে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার তিনি এখন কিছু বলবেন এখানে। তবে যে এই মুহূর্তে কিছুটা যারা ব্যবসায়ী রয়েছেন আন্দোলনকারী তারা কিন্তু কিছুটা শান্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। তবে যেখানে যেমনটি বলছিলাম যে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার যিনি রয়েছেন মোহাম্মদ মাসুদ আলম তিনি কিন্তু ব্যবসায়ীদের উদ্দেশ্যে কথা বলার চেষ্টা করছেন। আমি যেমনটি বলছিলাম যে এই দলটি মূলত কারওয়ান বাজার মোড় থেকে এখানে এসেছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার জন্য, তাদের সঙ্গে কথা বলে সবকিছু স্বাভাবিক করার জন্য। তো এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু এই ছিল আমার কাছে সবশেষ খবর। এখানে এই আলোচনার পর আসলে কি পদক্ষেপ গ্রহণ করে আন্দোলনকারীরা, তাদের দাবি অনুযায়ী আসলে কি পদক্ষেপ নেয় এবং পুলিশ আসলে তাদের জায়গা থেকে কি পদক্ষেপ নেয় সেগুলো কিন্তু আমি পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাংলা মোটর এলাকায়। এবারে অন্য প্রসঙ্গ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী 1 আসনের বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আর দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9-এ জামায়াতের AK-M ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু হবে কাল থেকে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ব্যস্ততা, রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে নেতাকর্মীদের ভিড়। প্রার্থিতা বৈধ ঘোষণার খবরে বাঁধভাঙা উল্লাস সমর্থকদের। রোববার সকালে চট্টগ্রামের 6টি আসনের মনোনয়ন যাচাই বাছাই হয়। 1% ভোটের স্বাক্ষর না থাকায় চট্টগ্রাম 14 আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ সময় প্রার্থীর পক্ষে স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AK-M ফজলুল হকের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অনেক ব্যবসায়ী অর্থায়ন করেছে, ওনার বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ আছে এবং একটি হত্যা মামলাকে ওনাকে আসামি করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী 1 আসনে মনোনয়নপত্র স্থগিত করে বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মঞ্জুর সহ 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে ফেনী 2 আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন সহ 9 জনের মনোনয়নপত্র বৈধ আর 5 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বেগম খালেদা জিয়া যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন সেজন্য রিটার্নিং অফিসার ঘোষণা দিয়েছেন যে ওনার মনোনয়ন প্রক্রিয়ার যে কার্যক্রম সেটাকে ওনারা স্থগিত রেখেছেন। ফেনী 1-এ আমাদের মনোনয়নপত্র দাখিল হয়েছিল 10 জনের, সেখান থেকে 6 জনকে গ্রহণ করা হয়েছে, বাদবাকি 4টি বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের 8 ও 9 আসনের 17 প্রার্থীর মধ্যে বাতিল করা হয়েছে 6 জনের মনোনয়ন। ধর্ম, বর্ণ, দলমত সকলের সহযোগিতা কামনা করি, সকলকে নিয়ে সম্প্রীতির ঈশ্বর গ্রহণ করতে চাই। মানুষ এখন ইভ্যালুয়েট করতে পারে আসলে কারা বাংলাদেশে আগামীর সমাজ ব্যবস্থাকে নেতৃত্ব দিতে পারবে। 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। তানজিল হাসনাত, সময় সংবাদ।
এই মুহূর্তে ফেনী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, আমরা রয়েছি ফেনীর যে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে। সেখানে আজ সকাল 9টা থেকে ফেনীর 3টি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই প্রক্রিয়া চলমান রয়েছে এবং ইতিমধ্যে 2টি মনোনয়ন 1 এবং 2-এর যে সংসদীয় আসন সেখানে মনোনয়ন যাচাই চূড়ান্ত হয়েছে এবং বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখন সংসদীয় আসন 3-এর মনোনয়ন যাচাই পর্ব চলছে। এবং আপনাকে যদি বলে রাখি, ইতিমধ্যে ফেনীর সংসদীয় আসন 1-এ সেখানে 10 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে প্রয়াত যে প্রধানমন্ত্রী রয়েছে বেগম খালেদা জিয়া, তিনি তার মৃত্যুজনিত কারণে সেটি স্থগিত করা হয়েছে এবং 3 জনের মনোনয়ন বাতিল করেছে এবং 6 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে যে তার বেগম খালেদা জিয়ার যে বিকল্প প্রার্থী রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব আহ্বায়ক যে রফিকুল ইসলাম মজনু এবং রয়েছেন সেখানকার যে অপোজিশন প্রার্থী জামায়াতের SM কামাল উদ্দিন এবং ফেনী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক যে জয়নাল আবদিন ভিপি, তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবি পার্টির যে চেয়ারম্যান রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে সেখানে কিন্তু 14 জনের ভিতরে 9 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, 5 জনের বাতিল করা হয়েছে। এখন ফেনীর যে সংসদীয় আসন 3, সেই সংসদীয় আসন 3-এর এখন প্রার্থী রয়েছে বিএনপির যে ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ডাক্তার ফখরুদ্দিন মানিক জামাতের, তাদের মনোনয়ন যাচাই প্রক্রিয়া চলছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ফেনীর যে 3 নম্বর সংসদীয় আসন এটির মধ্য দিয়ে যাচাই প্রক্রিয়া সমাপ্ত হবে। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও তা যেন কোনোভাবে সহিংসতা না গড়ায় সে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলগুলোর মধ্যে কোনো ধরনের বিভাজন যেন সৃষ্টি না হয় সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেন তিনি। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে খোলা শোক বইয়ে স্বাক্ষর করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলটির নেতারা। কার্যালয় থেকে বেরিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মব সন্ত্রাস ও জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কিত তারেক রহমান। মানুষের মধ্যে শান্তি সৌহার্দ্য সৃষ্টির বার্তা দিয়েছেন তিনি। যেভাবে মব সন্ত্রাসটা চলছে এবং যেভাবে মানুষের জানমালের দেখছি এক ধরনের নিরাপত্তাহীনতার কথাটা দেখছি, এর ব্যাপারে মানুষকে এক ধরনের শান্তির একটা আহ্বান ডাক দেওয়া যায় কিনা, মানুষের মধ্যে নতুন আস্থা, নতুন ভরসা, শান্তির একটা বার্তা, একটা সৌহার্দ্যের বার্তা দেবার কথাটাই মূলত আমরা আলোচনা করেছি। তারেক রহমানেরও তার একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে খালেদা জিয়া রাজনৈতিক উত্তরাধিকারকে ধারণ করে দেশকে ঐক্য এবং সংহতির দিকে এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে মানে এই যুগের বাংলাদেশের যে চ্যালেঞ্জ সেটাকে ঐক্যবদ্ধভাবে সেটাকে মোকাবেলা করা। সময় সংবাদে আরও থাকছে। পৌষের শীতে কাঁপছে দেশ, হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ, হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ, ঘন কুয়াশায় শাহজালালে বিমান চলাচল ব্যাহত। এবারে ভেনেজুয়েলা প্রসঙ্গ। আটকের 15 ঘন্টা পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। তাকে রাখা হয়েছে ব্রুকলিনের বন্দি শিবিরে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলা ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরোকে। ভেনেজুয়েলাকে আপাতত যুক্তরাষ্ট্র পরিচালনা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে আটকের 15 ঘন্টা পর প্রকাশ্যে আনা হলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। স্থানীয় সময় শনিবার বিকেলে তাকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছায়। সেখান থেকে অপরাধীর মতো টেনে হিস্ট্রে মাদুরোকে নেওয়া হয় ব্রুকলিনের বন্দি শিবিরে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগের মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে তাকে। যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জানান, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও কোকেন আমদানি, ধ্বংসাত্মক অস্ত্র রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আগামী সোম অথবা মঙ্গলবার আদালতে হাজির করা হতে পারে তাকে। এদিকে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। দেশটিতে দ্বিতীয় দফায় বড় আকারের হামলা চালাতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা যুক্তরাষ্ট্রের খুব বড় তেল কোম্পানিগুলোকে সেখানে পাঠাবো। তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, ভেঙে পড়া অবকাঠামো, বিশেষ করে তেল অবকাঠামো মেরামত করবে। প্রয়োজনে আমরা দ্বিতীয় দফায় আরো বড় হামলার জন্য প্রস্তুত আছি।
প্রথমবার এজলাসে বসে মামলা জট কমাতে সবার সহযোগিতা চাইলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আর বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযানের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এদিকে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করায় ছুটিতে গেলেন জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবার পর রোববার প্রথম এজলাসে বসেন জুবায়ের রহমান চৌধুরী। এদিন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংবর্ধনায় বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে কথা বলেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ বলেন, সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতিতে জড়িয়েছেন। বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান তার। বিচার বিভাগের সর্বত্র শৃঙ্খলা প্রতিষ্ঠিত ও সংরক্ষিত হবে বলে আমি মনে করি। আপনি আপনার পবিত্র চিন্তা, দৃঢ় দৃষ্টিভঙ্গি, অনমনীয় সততা ও অযুত সাহসিকতার মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগকে তার সঠিক গন্তব্যের পথে পরিচালনা করতে সক্ষম হবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করা না গেলে মামলার জট কমবে না বলে জানান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন খোকন। আমরা প্রধান বিচারপতি, আমরা যদি দুর্নীতি দূর না করতে পারি, উচ্চ আদালতের মাননীয় বিচারপতির মধ্যে, আইনজীবীদের মধ্যে, কর্মচারীদের মধ্যে, নিম্ন আদালতের বিচারকদের মধ্যে এবং কর্মচারীদের দুর্নীতি দূর না করতে পারলে স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে আমার হতাশ হয়ে যাবে। এদিকে মামলার জট কমিয়ে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সবার সহযোগিতা চান প্রধান বিচারপতি। I express my gratitude to all of you for being present here on this chilly, windy morning. I seek your prayers and blessings for properly discharging this onerous duty and responsibility that has been cast upon me. এদিকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করায় ছুটিতে গেলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম। তিনি প্রধান বিচারপতির সংবর্ধনায় যোগ দেননি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ভোট সামনে রেখে বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক র্যাব। নির্বাচনে দায়িত্ব পালন করবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে চলছে হাদি হত্যার মূল আসামিকে গ্রেফতারের। নির্বাচন সামনে রেখে বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক থাকার কথা জানিয়েছে র্যাব। সংস্থার মহাপরিচালক জানান, আসন্ন নির্বাচনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব। দুপুরে রাজধানীর কাউরান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এছাড়া দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় 7 জন, প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ভোট কেন্দ্রে পুলিশ আনসার থাকবে এবং স্ট্রাইকিং হিসাবে বা মোবাইল ডিউটি হিসাবে বিজিবি, সেনাবাহিনী, র্যাব, কোস্টগার্ড এরা দায়িত্ব পালন করবে। তো আমরাও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করব। ওসমান হাদি গত 12 তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন, আঘাতপ্রাপ্ত হন, হাসপাতালে ভর্তি হন। 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে আমরা 8 জন আসামি গ্রেপ্তার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে 2টি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং এর সাথে অ্যামুনিশন ও ম্যাগাজিন আমরা উদ্ধার করি। এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর, তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এবারে আন্তর্জাতিক খবর। নতুন বছরে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া জানায়, পিয়ংইয়ং এর কাছের কোনো এক এলাকা থেকে জাপান সাগর লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়। এর নিন্দা জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী। তবে ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে সর্বশেষ গেল বছরের নভেম্বর মাসে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা খাতের সক্ষমতা প্রদর্শনের জন্যই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার গতি বাড়াচ্ছে। এবারে খেলার খবর। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে নিজেদের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের পরিবর্তে বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। এদিকে ভেন্যু নিয়ে আলোচনার মাঝে স্কোয়াড দিয়েছে বিসিবি। 15 সদস্যের দলে জায়গা হয়নি শান্ত এবং জাকের আলীর। ভারতীয় উগ্রবাদীদের প্রতিবাদের মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। পরে বোর্ডের আদেশ মেনে ফিজকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করে কলকাতা নাইট রাইডার্স।
শুরু হয় দুই দেশের ঠান্ডা যুদ্ধ। রাতে এক দফা বিষয়টি নিয়ে আলোচনায় বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। তখন পর্যন্ত ভারতের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে না জড়িয়ে আইসিসিকে চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেন তারা। কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কঠোর অবস্থানের স্ট্যাটাস এবং পরে তথ্য উপদেষ্টা দেশে আইপিএল সম্প্রচার বন্ধে আইনি ভিত্তি পর্যালোচনা করে দেখার নির্দেশ দিলে বদলে যায় পরিস্থিতি। আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। দুপুরে আরেক দফা বৈঠকের পর আইসিসিতে চিঠি পাঠায় বিসিবি। সেখানে পরিষ্কারভাবে ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে বাংলাদেশ। শুধু তাই নয়, নিরাপত্তার এই শঙ্কা নিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব নয় বলেও জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের মতো শ্রীলঙ্কাতে খেলার আবেদন করেছে ক্রিকেট বোর্ড। এদিকে ভেন্যু নিয়ে শঙ্কার মাঝেই 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটন দাসকে অধিনায়ক এবং সাইফ হাসানকে সহ অধিনায়ক করে স্কোয়াড দিয়েছে বিসিবি। যে দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী অনিকের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, কারওয়ান বাজার ও বাংলা মোটরের উত্তেজনা। এনইআইআর চালুর প্রতিবাদ বন্ধ করবে না সরকার। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ মুহূর্তের ব্যস্ততা। কাল থেকে আপিল। চট্টগ্রাম 9 আসনে জামায়াত প্রার্থীর ফরম বাতিল। ফেনী 1-এ বিএনপি প্রার্থীর মনোনয়ন গৃহীত। এবং নিরাপত্তার শঙ্কায় টি-20 বিশ্বকাপে নিজেদের ভেন্যু পরিবর্তনে আইসিসিকে বিসিবির চিঠি। ভারতের পরিবর্তে খেলতে চায় শ্রীলঙ্কা। টাইগারদের স্কোয়াড ঘোষণা। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।